পরিবারের মানুষজন, কাজিন, ভাই বোনের মুখ দেখার জন্য একটা বছর দুর্গাপুজোর অপেক্ষা করে থাকি। আমরা কি সেটা করব না? আমরা কি নতুন জামা কাপড় কিনবো না? আমরা কি পুজোর সময় ঠাকুর দেখতে বেরোবো না? আমরা কি প্যান্ডেলে বসে আড্ডা মারবো না? কিন্তু প্রশ্নটা এইটাই, যেটা জিজ্ঞেস করলেন, যে উৎসব কেন বিদ্রোহের বিকল্প হবে? ভারতের মানুষ যখন স্বাধীনতা আন্দোলন করেছিলেন, স্বাধীনতা আন্দোলন কাকে বলে জানেন তো? যেটা 15ই আগস্ট আমরা যেটার স্বাধীনতা দিবস পালন করি, যেখানে দেখবেন বড় একটা মমতা ব্যানার্জির ছবির পায়ের তলায় গান্ধীজি আর নেতাজির ছবি থাকে, ওইটাকে বলে স্বাধীনতা দিবস। তো যাই হোক, স্বাধীনতা আন্দোলন যখন ভারতের মানুষ করেছেন, স্বাধীনতা আন্দোলনের বছরগুলোতে কি বাংলায় দুর্গাপুজো হয়নি, কালী পুজো হয়নি, ঈদ, মহরম, ভাইফোঁটা হয়নি? সুতরাং মানুষ তো চিরকাল, এটা তো মানুষের ধর্ম যে আমরা উৎসবও করব, আমরা লড়াইও করব। আবার জেলে বসে থাকলে উৎসবও করা হয় না, লড়াইও করা হয় না, খালি প্রিজন ম্যানের তাল শোনা হয়। সুতরাং এগুলো তো যার বোঝার সে বুঝবে, যার বোঝার নয় সে বুঝবে না। কিন্তু কথাটা হচ্ছে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মানুষকে উৎসবের গাজর দেখিয়ে তাকে প্রতিবাদের পথ থেকে সরে যেতে বলছেন? মানুষকে উৎসবে অংশগ্রহণ করতে বলুন, আপনি উৎসবে ফিরতে বলছেন কেন? কোথাও কিছু ফিরতে গেলে তো কোনো জায়গা থেকে রওনা হতে হয়, আপনি প্রতিবাদ থেকে রওনা হয়ে যেতে বলছেন কেন? আর এমন একটা উৎসবকে তার জন্য তুলে ধরছেন যে উৎসব দুর্গাপুজোর মানে ইতিহাস বলুন, ঐতিহ্য বলুন, অন্তঃসারটাই বলুন, তা হচ্ছে মাতৃশক্তির আরাধনা, নারী শক্তির জয়, অসুরের বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে মাতৃশক্তির বিজয়। সেই উৎসবকে আপনি দেখাচ্ছেন যে অসুরের হাতে যে একজন নারীর ধর্ষণ এবং হত্যা, তার প্রতিবাদের বিকল্প হিসেবে। এখানে আপনার স্বার্থ কি? আমরা প্রতিবাদ ছেড়ে উৎসবে ফিরে গেলে কি আপনার দলের লোকেদের আবার ধর্ষণে ফিরতে সুবিধা হয়? তাহলে কি আবার সন্দীপ ঘোষের ঘরে ফিরতে সুবিধা হয় এবং আবার ডেড বডি থেকে শুরু করে বায়োলজিক্যাল ওয়েস্টের ব্যবসায় ফিরতে সুবিধা হয়? আমাদের ফেরাটা বড় কথা নয়, আপনি কিসে কিসে ফিরতে চান? ধর্ষণ থেকে শুরু করে বেআইনি ব্যবসা, আপনার ফেরার গল্পটা। আমি অনির্বাণ ব্যানার্জির কাছে যাই। অনির্বাণ ব্যানার্জি, কোথায় ফেরার চেষ্টা করছি শাসক হিসেবে তৃণমূল কংগ্রেস? সরকারের নয় একরকম বক্তব্য হাইকোর্টে শুনলাম, শাসক তৃণমূল কোথায় ফেরার চেষ্টা করছে? তৃণমূল কোথায় ফেরার চেষ্টা করছে সেটা সরাসরি তাদের মুখপাত্ররা বলতে পারেন। আমি একটা দিকে ইঙ্গিত করতে পারি যেদিকে বোধহয় ফিরলে একটু ভালো হয়, সেটা হচ্ছে শিয়ালদা কোর্টে যে শুনানিগুলি হচ্ছে। আপনারা সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে ভীষণ ব্যস্ত থাকতেই পারেন, হাইকোর্টের শুনানিও ভীষণ ব্যস্ত, সেটাও ঠিক আছে, কিন্তু শিয়ালদা কোর্টে যেখানে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, যিনি প্রাক্তন ওসি, তাদের পেশ করার সময় সিবিআই যে খেল দেখাচ্ছে, সেটার নিয়ে আপনাদের কেন কোনো উচ্চবাচ্য নেই, সেই প্রশ্নটা আমার থেকেই যাচ্ছে। আপনারা কোথা থেকে কোথায় ফিরছেন সেই প্রশ্নটা ওঠে। কারণ আজকে যখন শুনানিগুলোতে মিছিল নিষিদ্ধ করবার জন্য আবেদন করেছেন, শুনুন না, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ওখানে ঘটছে, হয়তো আপনারা গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। সেখানে হেফাজতে রেখে সন্দীপ ঘোষকে সিবিআই কোনো জিজ্ঞাসাবাদই করেনি, এবং যখন বিচারক বলেছেন যে কোথায় বয়ান দেখি, সিবিআই এর যে আইনজীবী তিনি কোনো বয়ান দেখাতে পারছেন না, অতএব তার হেফাজত থেকে এবার জেল হেফাজত হয়ে গেল। প্রথম কথা হচ্ছে, আমার মনে হয় তৃণমূল মিছিলে গেলে কারোরই কোনো অসুবিধা থাকার কথা নয়, খালি ঘড়ি, মোবাইল, পার্স এগুলো একটু সাবধানে রাখতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, দেখুন একটা কি, আমি একটা জায়গায় অনির্বাণের সাথে একমত, এবং এটা আমি কোনো ব্যঙ্গ করছি না, এমনি আমার ব্যঙ্গ করার স্বভাব নেই, এক্ষেত্রে আরোই করছি না। সেটা হচ্ছে যে জনসমক্ষে যদি শুনানিতে আপত্তি থাকে সিবিআই, ডেফিনেটলি এই প্রশ্ন তুলতেই হবে, যার ভালো লাগুক না লাগুক, যে হোয়াট ইজ দেয়ার দ্যাট দে আর ট্রাইং টু হাইড, হোয়াট আর দে ট্রাইং টু হাইড, কি লুকানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে আমি যদি বলি সিবিআই তো কোনো হোলিয়ার দেন কাউ অর্গানাইজেশন নয়। কিন্তু অনির্বাণ প্লিজ, আমি কথাটা বলে নিই। কিন্তু শিয়ালদা কোর্টে সিবিআই যদি জনসমক্ষে শুনানিতে আপত্তি করে, তার মানে সিবিআই এর দোষ আছে। আর কপিল সিব্বল যদি সুপ্রিম কোর্টে বলে যে মাইবাব জনসমক্ষে যেন শুনানি না হয়, ক্যামেরাগুলো বন্ধ করুন, তাহলে কপিল সিব্বল ভগবানের বাচ্চা, এইটা যে বলবে তারও কিন্তু রাজনৈতিক সততা নিয়ে প্রশ্ন চলে আসবে। এবং তাড়াতাড়ি বিচার হোক, তার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন। শুনলাম তৃণমূল নাকি কবে একটা মানববন্ধন করছে, ওদের অ্যাপিলেই আবার সুপ্রিম কোর্টে শুনানি পিছোচ্ছে, ওরা অ্যাপিল করছে সুপ্রিম কোর্টে শুনানি পিছানোর জন্য। তাহলে কিন্তু দুটো মিলছেন। এবং আমার 3 নম্বর শেষ কথা, 3 নম্বর এবং শেষ কথা আমার অনির্বাণ, দেখো প্রশ্নটা একটা তর্ক বিতর্কের নয়। তুমি দেখেছো কদিন আগে পুজো কমিটিগুলোকে নিয়ে কলকাতার পুলিশ কমিশনার একটা মিটিং করেছেন, সেখানে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস সূর্যসংঘর পুজোর পক্ষ থেকে গিয়ে ওখানে একটা প্রশ্ন করেছেন সেই মিটিংয়ে, যদি প্যান্ডেলের ভেতর আরজি করার জন্য জাস্টিস চেয়ে স্লোগান ওঠে, তাহলে আমরা ওটাকে কিভাবে সামলাবো? এবার আমরা কি করব? আমি বলছি আপনাকে কেন সামলাতে হবে। এই কথা সত্যি, যেটা অনির্বাণ বলছে এটা একদম সত্যি কথা, যে আজকে জাস্টিস দেওয়ার দায়িত্ব তৃণমূলের নয়, সিবিআই তদন্ত করবে, জুডিশিয়ারি বিচার করবে। এখন তারা যদি না পারে, তাহলে সিবিআই এবং জুডিশিয়ারির দোষে অপরাধীরা বাঁচবে, আর তারা যদি সফল হন, তাহলে আমরা দুহাত তুলে তাদেরকে আশীর্বাদ করবো, ধন্য করব। এমতাবস্থায় কেউ যদি দাঁড়িয়ে বলে জাস্টিস ফর আরজি কর, তাহলে আপনি স্বরূপ বিশ্বাস, আপনি কেন গলা মেলাবেন না? তাতে আপনার জাস্টিস চাই না? আপনি কেন তাকে থামাতে যাবেন? আপনার কেন মনে হচ্ছে ধর্ষকদের বিরুদ্ধে দেওয়া প্রতিটা স্লোগান আসলে তৃণমূলের বিরুদ্ধে দেওয়া স্লোগান? আপনার এটা কেন মনে হচ্ছে? এইটা তো আজকে আপনি দেখলেন, হুমায়ুন কবিরের কথা আমি ছেড়ে দিলাম, কদিন আগে আব্দুর রহিম বক্সি, হুমায়ুন কবির যা বলেছে আপনারা সব দেখেছেন, এই আব্দুর রহিম বক্সি মালদায় তৃণমূলের জেলা সভাপতি, একজন এমএলএ, মঞ্চে দাঁড়িয়ে বলছে তৃণমূল
এর বিরুদ্ধে এই যে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি এই যে চক্রান্ত করে জাস্টিস ফর আরজি করের মিছিল করছে, এবার ওদেরকে মারবো, কাটবো, ঝুলিয়ে দেবো। আমাদের মারতে পারে, কাটতে পারে, সেটা সমস্যা কিছু না, কিন্তু কথাটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর বলে মিছিলটাকে কেন এদের তৃণমূল বিরোধী মিছিল মনে হচ্ছে? তাহলে কি তৃণমূল সরাসরি ধর্ষণের সঙ্গে যুক্ত? আমি বলছি না যে তারা যুক্ত, কিন্তু এই প্রশ্ন তো আপনারাই মানুষের মধ্যে তুলে দিচ্ছেন। আজকে যে বলছে ন্যারেটিভ তৈরি হচ্ছে প্রতিবাদ বনাম উৎসব, আরে এই ন্যারেটিভ তো বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে 10 দিন আগে, 20 দিন আগে। দুটো তত্ত্ব জায়গা একটু বলে নি। অনির্বাণ অবশ্যই বলবেন। শতরূপ কপিল সিব্বলের কথা যেটা বলছেন, কপিল সিব্বল জনশুনানি, জনতার সামনে শুনানিতে কোনো আপত্তি জানাননি, তিনি লাইভ স্ট্রিমে জানিয়েছিলেন, লাইভ স্ট্রিম অফ করেছিলেন। পিছিয়ে যাক, এরকমটা হয় না। গেট ইওর ফ্যাক্টস কারেক্ট। একটা জিনিস অসাধারণ লাগছে, লোয়ার কোর্টে লাইভ স্ট্রিমিং হয় না, লোয়ার কোর্টে লাইভ স্ট্রিমিং হয় না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে হয়। আমি এসেনশিয়ালি বলছি, কেউ বলতে পারে এটা ক্যামেরা আর ওটা হচ্ছে জার্নালিস্টদের উপস্থিতি, কিন্তু কথাটা হচ্ছে জার্নালিস্ট বা যে কোনো, হ্যাঁ সাধারণ, ঠিক ঠিক কথা, কিন্তু কথাটা কি, তার মানে কি পাবলিক ভিউইং এর বাইরে মানুষের চোখের সামনে, মানে ওই কেসের সাথে সরাসরি ইনভলভ যারা এবং উকিল পক্ষ, তাদের বাইরে সাধারণ মানুষ শুনানিটাকে দেখতে পাবেন না। এটা শিয়ালদা কোর্টে সিবিআই বলাটাকে আমি ডেফিনেটলি আজকের পরিস্থিতিতে কন্ডেম করবো, কারণ সত্যি মামলাটা আজকে এমন জায়গায় পৌঁছে গেছে, এটা খালি একটা পরিবার কি দুটো পরিবারের বিষয় না, এটা সামাজিক একটা প্রেক্ষাপট হয়ে তৈরি হয়ে গেছে মামলাটার। সুতরাং একই আপত্তি আমি কেন কপিল সিব্বলের ক্ষেত্রে করবো না? কপিল সিব্বলের করে শোনো, কপিল সিব্বলের ক্ষেত্রে যে যদি কোনো মহিলা আইনজীবী বলছেন তার তাহলে স্পেসিফিক্যালি একজন কি দুজন কি তিনজনের ওই আক্রমণের একদম সুপ্রিম কোর্টে সেটাকে উপস্থিত করে তাদেরকে গ্রেফতার করা হোক। আমি তরুণজ্যোতির কাছে আসবো। তরুণজ্যোতি 6টা থেকে অনেকবার শুনলাম, সুযোগ দিচ্ছি, আবার দরকার হলে দেবো, কিন্তু 6টা থেকে 6:23 অনির্বাণ এখনো পর্যন্ত হাইকোর্টে রাজ্য সরকারের হাত দুর্গাপুজোর মণ্ডপে সরকারি অনুদান নিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা, মানে যাহা সরকার তাহাই মমতা, এটা দুর্গাপুজো নয় মমতা পুজো, এইগুলোর কোনো উত্তর দেয়নি। আমি তোমার যে শোয়ের সাবজেক্ট সেখানেই ফিরছি। তার আগে দেখো, শতরূপদা নাই জানতে পারতো, শতরূপদা আইনের ছাত্র নয়, তো অনির্বাণ তো একজন প্র্যাকটিসিং লয়ার, তার জানা উচিত ছিল যে 2014 ইনফ্যাক্ট সিআরপিসিতে ছিল, এখন বিএনএসএসও আছে। সুপ্রিম কোর্ট একাধিকবার বলেছে যে এনি অফেন্স রিলেটিং টু এনি সেক্সুয়াল অফেন্সের ট্রায়াল ইন ক্যামেরা হবে, প্রসিডিং ইন ক্যামেরা হবে, এটা সবার জানা। অনির্বাণ যদি জেনে না জানার ভাম করে তো কিছু করার নেই। অনির্বাণ হাত তুলছেন, অনির্বাণ প্লিজ বলুন, আমি তারপর শত্রু আপনার কাছে। দুটো পয়েন্ট, সেটা হচ্ছে যদি প্রপার ইনভেস্টিগেশন হয় সেই ব্যক্তিকেও ডাকা হবে বলে আমার ধারণা, যিনি প্রথম 150 গ্রাম বীর্যের তত্ত্ব বাজারে ছেড়েছিলেন। দ্বিতীয়ত এই তথ্য প্রমাণ লোপাটের ডাকা হবে তো নিশ্চয়ই, আপনার মনে হয় যদি প্রয়োজন নিশ্চয়ই ডাকা উচিত, আপনার এক্সপেকটেশন আছে সিপিকে ডাকা 100 বার ডাকা উচিত। যিনি প্রথম নামটা মুখে নিয়েছিলেন, বলছি যারা সন্দীপ ঘোষ লোপাটের যারা করবার চেষ্টা করছে, এক সেকেন্ড আক্রমণ করবার চেষ্টা, এক সেকেন্ড আমি বলে নিই, সুবর্ণবাবু ওটা বলে, আপনার কেন গায়ে লাগলো হঠাৎ? একটু বলে নিন, যারা তথ্য প্রমাণ, আপনি কি 150 গ্রামের কোনো ব্যাপার করেছিলেন কখনো? করেননি তো? তাহলে যারা তথ্য প্রমাণ লোপাট ডিস্টার্ব করে বলে নিতে দিন, আপনার সময় থেকে ডিস্টার্ব করেন। ঠিক আছে, আপনি আরেকবার না হয় পড়াশোনা করে নেবেন 150 গ্রাম নিয়ে, করে নেবেন আরেকবার, আমাকে বলে নিতে দিন, এটা করবেন না, ডিস্টার্ব করবেন অযথা ডিস্টার্ব করবেন না। এই যে তথ্য প্রমাণ লোপাটের রিপোর্টটা এখনো প্রকাশ্যে আসেনি। হ্যাঁ ঠিক আছে, প্রকাশ্যে অনেক কিছু হবে। তথ্য প্রমাণ লোপাটের যে ধারণা প্রথম শুরু হয় সেই পাশের ঘরটি ভাঙা দিয়ে, তো সেই পাশের ঘর ভাঙা যে হবে বা ভাঙা দরকার, সেই দাবিপত্রে সই ছিল অনেক জুনিয়র ডাক্তারদেরও। এক, দ্বিতীয়ত পোস্টমর্টেমের সময়ও নাকি অনেক তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, সেই সময় উপস্থিত ছিলেন একাধিক জুনিয়র ডাক্তার। যদি প্রপার তদন্ত হয়, এই প্রত্যেকটি ব্যক্তি ইনক্লুডিং যাদের বিরুদ্ধে সুবর্ণবাবুর অভিযোগ করছেন, আমি সবার কথা বলছি, এই জুনিয়র ডাক্তাররাও কিন্তু তদন্তের আওতা থেকে বাদ থাকতে পারেন। আমি একটা জিনিস স্পষ্ট বুঝতে পারলাম, বাবু নিজে গিয়ে প্রমাণ করে দিলেন যে 150 গ্রাম তথ্যের জনকটা উনি নিজে। না অনির্বাণ, আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে প্রমাণ পেলাম, থ্রেড কালচারের অভিযোগটা কতটা ঠিক। আপনি এই মুহূর্তে এখানে বসে বসে সুবর্ণ গোস্বামী জুনিয়র ডাক্তার কারা সই করেছে সবাইকে একসঙ্গে থ্রেড করে দিলেন, এটা অসাধারণ। মানে প্রমাণিত হলো এই রাজ্যে সত্যি থ্রেড কালচারটা আছে। না বুঝতে পারলাম সিপির কথাটা ধরিয়ে দিতে হলো আমাকে। 30 সেকেন্ড প্লিজ। হ্যাঁ, যে সুবর্ণবাবু যদি কিছু শুনে রেগে গিয়ে থাকেন তার জন্য সুবর্ণবাবু দায়ী, সেক্ষেত্রে তৃণমূলের যা অপরাধ শুনে রোজ অনির্বাণ এখানে রেগে যায়, সবকিছুর জন্য অনির্বাণ দায়ী। আমি একটা কথা বলি, ডেফিনেটলি সবাইকে ডাকা হোক, আমরা চাই, এবং আজকে সুপ্রিম কোর্টে এই কথাটা উঠেছে এবং জাজ বলেছেন, চিফ জাস্টিস নির্দেশ দিয়েছেন যে ব্যবস্থা নিতে হবে। ভিকটিমের নাম কে প্রকাশ করলো? আমি এই প্রমাণ নিয়ে বসে আছি, আমি এই প্রমাণ জমা দিতে ইচ্ছুক এবং দেব। বিনীত গোয়েল প্রেস কনফারেন্স করে 9 তারিখ ভিকটিমের নাম ঘোষণা করেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা চ্যানেলকে ফোন ইন দিতে গিয়ে 2 বার ভিকটিমের নাম বলেছেন মমতা ব্যানার্জি নিজে, এবং তাকে সেই চ্যানেলের যিনি এডিটর তিনি তাকে থামিয়ে তিনি তার দায়িত্ব পালন করেছেন, বলেছেন মুখ্যমন্ত্রী আপনি এটা করতে পারেন না, একজন রেপ ভিকটিমের নাম এরকম ভাবে বলতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য
আজকে যদি কেউ পোস্টারে নাম লিখেও থাকে জানবেন, হ্যাঁ এই তো তাই বলছি, পোস্টার থেকে শুরু করে ফেসবুকে যদি কেউ নাম লিখে থাকে, ইরেসপন্সিবল কাজ করেছে, অপরাধ করেছে, জেনে হোক না জেনে হোক, কিন্তু তারা নামটা জেনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা টিভিতে ঘোষণা করেছিলেন।